শুরুতেই নেপালের ভয়াবহ বিপর্যয়ের খবর। হিমালয়ের বুক থেকে নেমে এলো যেন মৃত্যুর স্রোত। ভয়াবহ আকস্মিক পাহাড়ি ঢল আর বন্যায় লণ্ডভণ্ড নেপালের সীমান্তবর্তী অঞ্চল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৬২ জনে। নিখোঁজ প্রায় ১৫০০। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ স্থাপনা। স্বজনদের আহাজারিতে ভারী নেপালের আকাশ বাতাস। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। এক মুহূর্ত আগেও যেখানে ছিল মানুষের কোলাহল, পরক্ষণেই সেখানে শুধু ধ্বংস আর হাহাকার। পাহাড় ছাপিয়ে নেমে আসা প্রবল জলস্রোত মুহূর্তেই ভাসিয়ে নেয় ঘরবাড়ি, গাড়ি, সেতু আশ্রে পড়ে জনপদের উপর। নেপালের রাসুয়া ও আশপাশের এলাকায় সবচেয়ে ভয়াবহ আঘাত হানে এই আকস্মিক বন্যা। ভেসে গেছে গুরুত্বপূর্ণ সীমান্ত, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ প্রকল্প। দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন অসংখ্য মানুষ। এই বিপর্যয়ের পেছনে ছিল হিমবাহের অংশ ধসে নদীতে বিপুল পরিমাণ বরফ, পাথর ও মাটি নেমে আসা। সেই স্রোতই মুহূর্তেই পরিণত হয় ভয়ঙ্কর বন্যায়। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিদেশি পর্যটক ও কৈলাস মানস সরোবরের পথে থাকা তীর্থযাত্রীরাও। ধ্বংসপ্রাপ্ত সড়ক ও সেতুর কারণে উদ্ধার কাজ হয়ে উঠেছে অনেকটাই কঠিন। তবুও হাল ছাড়েনি উদ্ধারকারী দল। হেলিকপ্টারে চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। হিমালয়ের এই ভয়াবহ দুর্যোগে কেউ হারিয়েছেন ঘর, কেউ স্বজন, কেউ বা হারিয়েছেন জীবনের সবটুকু অবলম্বন। ধ্বংসস্তূপের মাঝে এখনো চলছে বেঁচে থাকা মানুষকে খোঁজার চেষ্টা, আর স্বজনদের প্রার্থনা এই মৃত্যুর মিছিল থামুক, ফিরে আসুক হারিয়ে যাওয়া মানুষগুলো। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে অন্যান্য প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন প্রথম দিনেই উত্তপ্ত হয়ে ওঠে। টানা উত্তাপের জেরে হতাশাও প্রকাশ করেন স্পিকার। এদিকে নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে হতাহতের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। শোক প্রস্তাব উত্থাপন করে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, নেপালে হতাহতদের উদ্ধার ও ত্রাণ সহায়তা দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এসএম আরিফের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪২ দিন পর আবারও বসেছে জাতীয় সংসদ অধিবেশন। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে নেপালে বন্যা ও পাহাড় ধসে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব গৃহীত হয়। পালন করা হয় ১ মিনিট নীরবতা। কোন প্রকারে কিভাবে সহযোগিতা করতে পারি, বিশেষ করে মেডিকেল টিম এবং উদ্ধার কাজে যাতে আমরা সহযোগিতা করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ করেছে। এদিকে প্রথম দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে, পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। ইয়েস, আই উইথড্র, ঠিক আছে। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, এটা অসংবিধান। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এই ঘটনায় বর্তমান সংসদের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। এর আগে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দলীয় পরিচয়ে পুলিশে নিয়োগের তালিকা হচ্ছে। পাশাপাশি লুট হওয়া অস্ত্র উদ্ধারে কমিটি গঠনের কথাও জানান তিনি। লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেওয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালায়। অনেক নিয়মের মাধ্যমে তারা পুলিশে জনবল নিয়োগ দিয়েছে বিগত সরকারের সময়। আমরা তদন্ত করে একটা পর্যায়ে এসেছি, সেটা যখন ফাইনাল হবে আমরা জাতির সামনে উন্মুক্ত করব। এসএম আরিফ, মাই টিভি,
ঢাকা। আমার সরকারের ট্রান্সপারেন্ট প্রপার্টি গুম ও মানবাধিকার বিল সংসদের চলতি অধিবেশনে উঠতে যাচ্ছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ন্যায় বিচারের স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা করে মানবাধিকার আইন সংশোধন করা হবে। মনি বলেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদের নিয়োগ দিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সরকার দলের সংসদীয় সভা শেষে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুরুল ইসলাম মনি। ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, গুম সংক্রান্ত বিষয় আইন, মানবাধিকার সংক্রান্ত বিষয় আইন, এই তিনটা আইন আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, যেটা আজকে উত্থাপিত হবে। গত 55 বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া। কারণ আমাদের সংসদীয় কমিটিতে আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা 10 জন সদস্য সভাপতির পদ নেব। আমরা জুলাই সনদের ধারে কাছেও যাইতে পারি নাই, আমরা সেটা বাস্তবায়ন করতে চাই। সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছে রয়েছে নির্বাচন কমিশনের। তবে প্রয়োজনে তফসিল অক্টোবরে দেওয়া হতে পারে। এবছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করতে চায় কমিশন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সেই সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সামনে পরীক্ষা ও দুর্গোৎসব রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই কমিশনকে নির্বাচনের সময় নির্ধারণ করতে হচ্ছে। তবে চলতি বছরের মধ্যে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রস্তুত থাকলেও এই দেশে নির্বাচনের তারিখ ঠিক করার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসির হাতে থাকে না। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নানা বিষয়ে বিবেচনায় নিয়ে ইসিকে নির্বাচন আয়োজনের সময় ঠিক করতে হয়। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, প্রায় 40 মিনিটের বৈঠকে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। গো বললে সাথে সাথে যাতে আমরা নেমে পড়তে পারি ইলেকশনের কাজে, সেইভাবে প্রস্তুতিটা নেওয়ার জন্য বলেছি। তো আমাদের তরফ থেকে আর কোনো প্রস্তুতির কোনো আর ঘাটতি নাই বলতে গেলে। তো আমরা এসে আমি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি যে নির্বাচনের জন্য যা যা করা দরকার সার্বিক প্রস্তুতি নিয়ে ফেলার জন্য। বাকিটা যখন সময় আসবে, ইলেকশনের সময় ব্যালট ছাপানো ইত্যাদি, এগুলো আমরা করে ফেলবো। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের 5 সদস্যের এক প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাষ্ট্র দায়িত্ব ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন। এখন তিনি দলনিরপেক্ষ মানুষ। বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে মির্জা ফখরুল ইসলাম এই কথা বলেন। এ সময় তিনি প্রজাতন্ত্রের কর্মচারীদের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দেন। ইউসুফ আলীর রিপোর্ট। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বঙ্গভবনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রথম দরবারে মিলিত হন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের কল্যাণে রাষ্ট্রীয় দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে হবে। যেদিন আমার নির্বাচন হয় সেই নির্বাচনের দিনই আমি কিন্তু 3টে পদত্যাগপত্র পেশ করে এসেছি আমার প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে, যে আমি যে মন্ত্রী ছিলাম সেই মন্ত্রিত্ব থেকে আমি পদত্যাগ করেছি, আমি যে সংসদ সদস্য ছিলাম সেখান থেকে পদত্যাগ করেছি, আর আমি যে মহাসচিব ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার সদস্য পদ থেকে আমার পদত্যাগপত্র দিয়েছি আমি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। অর্থাৎ আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর কারো প্রতি কোনো রাগ অনুরাগ থাকার সুযোগ নেই। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। বা এই বঙ্গভবন হচ্ছে আপনার মূলত পক্ষে যে রাষ্ট্রের যে মর্যাদা সম্মান, সেটা এখান থেকেই লক্ষ্য হয়, তার পরিচর্যা হয়।
রাষ্ট্রের নিরাপত্তা কোনোভাবেই যাতে বিঘ্নিত না হয় তাই কঠোর গোপনীয়তা রক্ষার পাশাপাশি মিতব্যয়ী হওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু আমরা যারা এখানে কাজ করছি আমাদের দায়িত্ব হবে সকলের সঙ্গে একসাথে থেকে আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের প্রতি মানুষের প্রতি যেন আমরা গভীর ভালোবাসা সম্মান ও রাষ্ট্রের প্রতি সবচেয়ে আনুগত্য রাখতে পারি সেই বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ আপনাকে। বিগত 17 বছরে এমনভাবে প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে যে কারণে সরকারকে কাজ করতে বেগ পেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের 11তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় তিনি আরও বলেন, গত 17 বছরে দেশে গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে। যারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা এনেছে তাদের পাশে থাকবে সরকার। রাষ্ট্র পরিচালনায় 6 মাস যথেষ্ট সময় নয় উল্লেখ করে বিরোধী দলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান নজরুল ইসলাম খান। সরকার যে সকল কর্মসূচি হাতে নিয়েছে তা যথাসময়ে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। সরকার তার নিজস্ব নিয়মে দেশ পরিচালনা করছে, জনগণের কোনো পরামর্শ থাকলে সরকারকে তা দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় জনগণকে ধৈর্য ধরা আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, 17 বছরের জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে। আজকে সবাই এটা পারে না, করে না, এই কারণে সবাই কাজে জাফরও হইতে পারে না। তো কাজেই আমাদেরকে আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করতে হবে। আমরা স্মরণ করছি তাকে গভীর শ্রদ্ধার সাথে। এইসব মানুষগুলিকে ইতিহাসে বাঁচিয়ে রাখার দায়িত্ব রাজনৈতিক সংগঠনের। কারণ আর যাই হোক, যত পরিচয় থাকুক, ফাইনালি কাজী জাফর আহমদ একজন রাজনীতিবিদ। অবশ্যই তিনি একজন শ্রমিক নেতা, অবশ্যই তিনি একজন ছাত্র নেতা। ছাত্র আন্দোলনে যারা আছে, শ্রমিক আন্দোলনে যারা আছে, তাদের উচিত তাকে স্মরণ করা, শুধু সম্মান জানানোর জন্য না, কৃতজ্ঞতা জানানোর জন্য। এইসব মানুষরা ক্ষেত্র প্রস্তুত করেছিলেন বলেই আমরা এখন আগায় যেতে পারতেছি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, করাইল, ভাসানটেক ও সাততলা বস্তিতে বহুতল ভবন নির্মাণের জন্য চীনের কাছে 10,000 কোটি টাকা আর্থিক চেয়েছে বাংলাদেশ। আর চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেছেন, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কও এগিয়ে নিতে চায় চীন। ইউসুফ আলীর রিপোর্ট। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয়ে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকা 17 নির্বাচনী এলাকার যে 3টি বস্তি রয়েছে, করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক, এ ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। আর 3টা বিষয়ে তারা ইনভেস্টমেন্ট তাদের আছে, এগুলোকে আরো তারা বাড়াতে চায়। যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টে তাদের তো ইনভেস্ট আছেই। আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক উচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো মজবুত করবে। Modernization project in Dhaka, that is also very high in the, I can see the top priority right now for this ministry. It is related to the livelihood of these poor people, underprivileged. It is the promise of the Prime Minister. They want to help these people to live in modern city, to have a modern facility to support their livelihood. So Bangladesh already shared this project to China. They want China support. Definitely, as long as it is a livelihood support, a livelihood project can elevate the livelihood of the poor people. It will be a priority in terms of China cooperation with Bangladesh. ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
পরিবারের সুখের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু ভাগ্যের নির্মম পরিণতিতে ফিরলেন কফিনবন্দি হয়ে। দেশটির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে শনাক্ত হওয়া 9 জনের মরদেহ দেশে পৌঁছেছে। বিকেল 4:05 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-340 ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে স্বজনদের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবাইদ এবং সৌদি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে স্বজনেরা মরদেহ নিয়ে নিজ নিজ এলাকায় যাবেন। গত 9 আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি নিহত হন। আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে 9 জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হয়। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে রেহাত নসিব করে, এবং তাদের সুখসমৃদ্ধ পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদের পরিবারের সকল সদস্যদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। একই সাথে আমরা শুধু এই আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরো সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি। দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা একটি প্রতিবাদী গান হয়ে যায় শৃঙ্খল ভাঙার সাহস। আর তাই কাজী নজরুলের লেখনী থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সকালে কবির 50তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিতে এসে তিনি এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বলবীর বল উন্নত বংশ। বাঙালির প্রাত্যহিক জীবনে কবি নজরুলকে ভুলে থাকা অসম্ভব, তা তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেছেন তার কবিতা ও গানে। আর তাই তো তিনি ছিলেন বাঙালি মনীষীর তুঙ্গিয়ে নিদর্শন। মসজিদেরি পাঠে আমার কবর দিও ভাই। সাম্যের কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। কবিতা, তার গান আমাদেরকে অনুপ্রাণিত করেছে। যত বড়ই শৃঙ্খল হোক, যত বড়ই চেইন হোক, যত বড়ই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস। কালজয়ী এই কবি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তি সংগ্রাম এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনেও বাঙালি জাতিকে জুগিয়েছেন অনুপ্রেরণা, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM উবাইদুল ইসলাম। তার ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অবদান, সে অবদান স্বাধীনতাকামী মানুষ একজন, মুক্তিকামী মানুষ একজন, সাম্যের মানুষ একজন, একজন ন্যায় বিচারের মানুষ একজন, সেই ব্যাপারটি তার কাজের মধ্যে ফুটে উঠেছে। বাংলাদেশ যে বিনির্মাণের পরেও তাকে বাংলাদেশে আমরা পেয়েছি, জাতীয় কবি হিসাবে তাকে আমরা এখানে আনতে পেরেছি। এটা আমাদের পরম সৌভাগ্য এবং তার লেখনী মানুষকে জাগ্রত করে। এই সময় কেউ কেউ বললেন নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নজরুল সবসময় বৈষম্যের শিকার, অথচ নজরুল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখায়। যে কোনো আন্দোলন বলেন, যা কিছুই বলেন, একটা প্রেম ভালোবাসা, তখনও চিন্তা করবেন নজরুল, বিদ্রোহেও চিন্তা করবেন নজরুল। আর কবি নজরুলের গান ও কবিতা জাতীয় পর্যায়ে সরব রাখার দাবি জানান কবি নজরুলের নাতনি খিলখিল কাজী। কাজী নজরুল আমাদের জাতীয় জীবনে সবসময় প্রাসঙ্গিক, আর তাই স্বাধীনতার মূল্যবোধ এবং বাঙালি জাতিসত্তাকে টিকিয়ে রাখতে হলে বাঙালিকে নজরুলের কাছেই ফিরে যেতে হবে। 50তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এমনটাই জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বিনা দরপত্রে 18টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত 127,64,19,059 টাকা দুর্নীতির অভিযোগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা 15 মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এই রায় দেন। মামলাগুলোর অভিযোগ অনুযায়ী রাজধানীর 18টি পরিত্যক্ত বাড়ি রাজুক কর্তৃক সাজানো দরপত্রে কারচুপি ও দুর্নীতির মাধ্যমে নিজ পছন্দের ব্যক্তিদের বাড়িগুলো পাইয়ে দিয়ে প্রকান্তরে নিজে লাভবান হয়ে সরকারের 127,64,19,059 টাকার অর্থের ক্ষতি সাধন করা হয়।
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সকালে কারাগার থেকে ডনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা ডনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত 5 রিমান্ড মঞ্জুর করেন। সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার 2 আসামির ডিএনএ পরীক্ষা ও ডোপ টেস্ট করা হবে। একই সঙ্গে ময়নাতদন্ত ও আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতে উঠে আসা বিভিন্ন তথ্য যাচাই করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি বলেন, একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় ময়নাতদন্ত ও পুলিশের তদন্তে বেশ কিছু তথ্য সামনে এসেছে। নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এরপরে সে পানি দিতে এবং আশ্রয় দিতে অস্বীকার করে, যে যেহেতু খুন করছে, খুনের কথা স্বীকার করছে, খুনিকে আশ্রয় দিলে সে বিপদে পড়তে পারে, এই জন্য সে আশ্রয় দেয় না। এর পরক্ষণেই পুলিশ সেখানে পৌঁছে যায়, পুলিশ তাকে টেক ওভার করে হ্যান্ডকাপ লাগায় নিয়ে আসে। তো সে বিদ্যুৎ দাসের বক্তব্য আমরা নিয়েছি। সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজকে বছরের পর বছর অবহেলিত করে ঝুলিয়ে রাখা হয়েছে উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানটির সুদিনের জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মেডিকেল হাসপাতালেই সাধারণ রোগীদের হাহাকার থাকে, তবে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সংকট আরও প্রকট। আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সংসদ ও রাজপথে চিকিৎসকদের যুক্তিসঙ্গত সব দাবির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ইউনানি আয়ুর্বেদিক শিক্ষা ও চিকিৎসা সেবাকে নতুন করে ঢেলে সাজাতে প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তার আশ্বাস দেন বিরোধী দলীয় নেতা। সেবাটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এর প্রয়োজনীয়তা হয় আমরা উপলব্ধি করি না, অথবা এই সেবার পক্ষে বড় গলায় কথা বলার জায়গা মতো লোক নাই, এই জন্য উপেক্ষিত। আমি আপনাদেরকে ওয়াদা দেব যে দাবি আদায় আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকব। আপনারা লড়াই চালিয়ে যাবেন, আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে এই লড়াইয়ে অংশগ্রহণ করব।